হুম। আচ্ছা, এসে গেছি। আমাকে একটু জানাও কে এসছো, আমি বুঝতে পারছি না ঠিক। সব ক্লিয়ার আছে তো? আমি এখনো কিছু কমেন্ট দেখতে পাচ্ছি না। হ্যাঁ, অনুশ্রিতা, আমার গলা শোনা যাচ্ছে তো? কথা শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ, সুচরিতা এসছো, অনুশ্রিতা এসছো। ক্লান্ত লাগছে কি জানি। আচ্ছা, ক্লিয়ার তো? যা শীত পড়েছে আর বলিস না, প্রচণ্ড কেঁপে ঝেপে অস্থির হয়ে যাচ্ছি সারাদিন। সবার কি অবস্থা শীতে? আচ্ছা আচ্ছা, শোনা যাচ্ছে। আরো দু একজন জয়েন করুক, তারপরে আমি শুরু করি। হুম। কিরকম ঠান্ডা সব তোমাদের ওখানে? আমার বাড়ি, এই বাড়িটা তো প্রচণ্ড ঠান্ডা। হ্যাঁ, আবার ঠান্ডা না পড়লেও আমাদের অসুবিধে, ঠান্ডা পড়লেও সমস্যা, আমাদের কিছুতেই শান্তি নেই। আচ্ছা, বর্ণালী এসছো। ঠিক আছে, আমি আর সময় নষ্ট করছি না। শুভ্রাদি এসছে মনে হচ্ছে, শুভ্রাদি দেখছে। আর সোফিয়া এসছো। হ্যাঁ সোফিয়া, দেখতে পাচ্ছি। ঠিক আছে, খুব ভাল লাগছে, অনেকে এসে গেছো। আমি আর সময় নষ্ট না করে সোজা চলে যাই গল্পে। প্রথমেই আমি আমার ঠাকুরের গল্প দিয়ে শুরু করি। আজকেও একটা ছোট্ট গল্প বলবো ঠাকুরের। তো চশমাটা না অসুবিধা হচ্ছে। আচ্ছা, তো এই গল্পটা শোনো তোমরা, ঠাকুরের গল্প। শান্তিপুর বলে, শান্তিপুর আমাদের নদিয়া জেলার যে শান্তিপুর, শান্তিপুরে যে তাঁতের শাড়ি পাওয়া যায় সবাই জানো, সেই শান্তিপুরে একটা বহু বছর আগের গল্প কিন্তু। সেই শান্তিপুরে অবিনাশ বলে এক ভদ্রলোক, তিনি একটি মিষ্টির দোকান খুললেন আর কি। তো মিষ্টির দোকানটা একটি কালীবাড়ি, কালী মন্দিরের পাশে সেই মিষ্টির দোকানটা উনি শুরু করেন আর কি। তো সেই কালী মন্দিরটি বিখ্যাত ছিল, বিখ্যাত বলতে ওই কালী মন্দিরটা যখন প্রতিষ্ঠা হয় তখন শ্রী শ্রী রাম ঠাকুর ওই প্রথম দিনের পুজো, মানে প্রতিষ্ঠা দিবসের দিন যে পুজোটা হয় সেই পুজোটা উনি করেছিলেন। সেই থেকে ওখানে জনসমাগমও খুব হয়, আর খুবই জাগ্রত মা কালীর মন্দির সেটা। তা সেই মন্দিরের পাশেই উনি, ওই অবিনাশবাবু, ওনার মিষ্টির দোকান খুললেন। তো মিষ্টির দোকানে উনি যে খুবই ভালো মানুষ ছিলেন, মানে সৎ একজন ব্যবসায়ী ছিলেন, এবং ওনার হাতের মিষ্টি অসাধারণ ছিল, ভীষণ ভালো উৎকৃষ্ট ধরনের মিষ্টি তৈরি করতে পারতেন উনি। সেই কারণে ওনার মিষ্টির দোকান খুব ভালোভাবে চলতে লাগলো। আর একেবারেই কালী মন্দিরের পাশে যতজন ওই ভক্ত সমাগম হতো, ওখান থেকে মিষ্টি টিষ্টি কিনে পুজো দেওয়ার জন্য, বা অন্য অন্য মানে বাড়ির কোনো অনুষ্ঠান হোক যা হোক, ওই দোকান থেকে এতটা বিখ্যাত হয়ে গেছিলো মিষ্টির দোকান, ভীষণ রমরমিয়ে চলছিল। অবিনাশবাবু কিন্তু ভীষণ সাত্ত্বিক ধরনের মানুষ ছিলেন, খুবই ভালো ব্যবসায়ী। মানে ব্যবসায়ীরা সাধারণত যেটা হয়, বেশিরভাগ অনেকেই অনেক অসৎ উপায়ে উপার্জন করার চেষ্টা করে, কিন্তু ব্যবহারও যেমন ভালো তেমনি উনি সৎ ছিলেন। তাই জন্য ওনার মিষ্টির দোকান খুবই ভালোভাবে চলছিল। তো ওনার কোনো সন্তান ছিল না, স্ত্রী ছিল আর উনি ছিলেন। আর এমনিতে ওর দাদা ভাই, এরকম ভাইপো টাইপো সবাই ছিল। তো উনি ওইখানেই থাকতেন।
একদিন হয়েছে কি, সেদিন ছিল দীপাবলির রাত, কালী পুজোর দিন আর কি। তো সব জায়গায় কালী পুজো হচ্ছে ওখানে মন্দিরেও কালী পুজো যেমন হওয়ার, অত বড় একটা মন্দির, বড় বলতে মন্দিরটা কিন্তু বাঁধানো কিছু না, ওই টিনের ইয়ে দিয়ে, টিনের বেড়া মতন দিয়ে, টিন দিয়ে আর কি তৈরি পুরো দেওয়ালগুলো, মন্দিরের টিনের তৈরি একটা মন্দির। ওটা এখনও মানে তখনও ওটাকে মানে পাকাপাকিভাবে তৈরি হয়নি আর কি, সিমেন্ট বালি দিয়ে তৈরি হয়নি। তো ওই রকম মন্দির, কিন্তু মন্দিরটায় জনসমাগম যেমন বেশি হতো আর খুব ধুমধাম করে পুজো টুজো হলো। তো সেদিনকে অনেক রাত্রির হয়ে গেছে ওনার দোকান বন্ধ করতে করতে। তো দোকান বন্ধ করার আগে সব জিনিসপত্রগুলো, বাসন কোসন যা যা ছিল, যে মিষ্টি তৈরি করার জন্য যে যা যা লেগেছিল সেইগুলো ধুয়ে টুয়ে রাখতেন উনি। পাশে একটা পুকুর ছিল, মন্দিরের ঠিক মন্দিরের উল্টো দিকে একটা পুকুর ছিল, সেই পুকুরে গিয়ে উনি অনেক রাত্রির, তখন ওই 12টা-1টা বাজে তখন রাত্রির, গিয়ে ওই বাসন ধুচ্ছিলেন। বাসন ধুতে ধুতে হঠাৎ ওনার মন্দিরের দিকে চোখ গেছে। মন্দিরের দিকে তাকিয়ে দেখছেন যে মন্দিরের চারদিকটা, মন্দিরটা যেন আলোয় আলোকিত হয়ে আছে, অদ্ভুত ধরনের একটা সুন্দর আলো, মানে সে অবর্ণনীয় একটা আলো দেখতে পাচ্ছে ও। তো ও ভাবছে, প্রথমে ভেবেছে যে দীপাবলির রাত্রির সবাই হয়তো আতশবাজি ফাটাচ্ছে বা করছে, জ্বালাচ্ছে, ও তারই কোনো আলো হবে। কিন্তু দেখছেন না, সেরকম না। আতশবাজি জ্বালালে যেরকম একবার তুবড়ি টুবড়ি বা এই ধরনের যত ভালো সুন্দর সুন্দর আতশবাজি আছে সেগুলো জ্বালালে যেরকম হয়, তারপরেই তো আবার অন্ধকার হয়ে যায়, কিন্তু ব্যাপারটা সেটা হচ্ছে না। চারদিকটা যেন আলোকিত হয়ে আছে, সেরকম কোনো ইলেকট্রিক আলো টালো দিয়ে যে সাজানো ছিল তাও নয়। তখনকার দিনে গ্রাম, শান্তিপুর তখন গ্রামই ছিল। তো যাই হোক, তো ও তখন খুব অবাক হয়ে গেছে যে কী ব্যাপার হলো, দেখি তো একবার গিয়ে। তো বাসনগুলো রেখে টেকে ও ছুটতে ছুটতে মন্দিরের সামনে গেছে, গিয়ে দেখছে মন্দিরের দরজা তো বন্ধ, ভেতর থেকে বন্ধ মন্দিরের দরজা। ও তখন গিয়ে ওই টিনের মধ্যে যে ফুটো ফুটো থাকে তো ফাঁক ফাঁক, সেই একটা ফুটো দিয়ে চোখ দিয়ে ওখানে তাকিয়েছে ভেতরটায় কী হচ্ছে দেখার জন্য। দেখছে মন্দিরটা করে চারদিকে একবারে অদ্ভুত একটা দুটি বেরোচ্ছে, যেন ঠিকরে বেরোচ্ছে একটা আলো। সেইখানে মন্দিরের মধ্যে বসে শ্রী শ্রী ঠাকুর, রাম ঠাকুর পূজা করছেন, মা কালীর পূজা করতে বসেছেন। তো ও মানে মন্ত্রমুগ্ধের মতো সেই দিকে তাকিয়ে আছে। আর পুজোটা ঠিক সাধারণ পুজো যেমন হয় সেরকম নয়, মানে অন্য ধরনের পুজো একটা হচ্ছিল, যে পুজোটা দেখতে মানে ওর পা আর সরছিল না, ও এক মনে পুজো দেখেই চলেছে। দেখতে 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 পুজো তো পুজো হচ্ছে, চারিদিকে আলোয় আলোকিত, অদ্ভুত এক মানে মায়ের মুখ থেকে, মুখের চারপাশ দিয়ে জ্যোতি যেন বেরোচ্ছে, এরকম একটা ঘরের মধ্যেটা একটা অদ্ভুত সুন্দর একটা মানে পরিস্থিতি। তো ও কী করেছে, ও তো দাঁড়িয়ে দেখেই যাচ্ছে যতক্ষণ না পুজো শেষ হয়, দাঁড়িয়ে আছে। এবারে পুজো শেষ হতে হতে প্রায় ভোর যখন হয়ে এসছে, পুজো শেষ হয়ে যাওয়ার পরে গুরুদেব রাম ঠাকুর বেরিয়ে এসছেন দরজা খুলে। বেরিয়ে আসতে ও গিয়ে একেবারে ও কেঁদে কেটে ঠাকুরের পায়ে পড়ে গেছে যে, ঠাকুর তুমি আমাকে তোমার পায়ে স্থান দাও, আমি আর কোথাও যেতে চাই না, আমি তোমার কাছে থাকতে চাই, তুমি আমাকে স্থান দাও, আমি সারা রাত ধরে তোমার পুজো দেখেছি। তখন ঠাকুর বলছেন যে, আপনি ঠিক করেন নাই, এই পুজো আপনি কেন দেখছেন, আপনি ঠিক করেন নাই, এটা আপনি তো অন্ধ হইয়া যাইবেন। তখন ও তাও কাঁদছে, ও বলছে, আমি অন্ধ হই যাই হই, আমার আর কিচ্ছু চাই না, আপনি শুধু আমাকে আপনার পায়ে স্থান দিন, এই করে কাঁদছে। তখন গুরুদেব ওকে ধরে তুলে দাঁড় করিয়ে দিয়েছে। তখন বলছে গুরুদেব, আমি শুধু আপনার কাছে দুটো জিনিস চাইবো। না বলছে, হ্যাঁ কও, কী চাই? তখন বলছে যে, আপনি যে ফরিদপুরে আপনার যে জন্মস্থান, সেই ডিঙ্গামানিক আমি দর্শন করতে চাই। আর তখন কিন্তু গুরুদেবের দেহান্ত হয়েছিল কিনা আমি জানি না, কিন্তু ও বলছে আমি আপনার সেই জন্মস্থান ডিঙ্গামানিক, সেটা যেন আমি দর্শন করতে পারি, আর আমার জীবনের শেষ দিন, যেদিন আমার মৃত্যু আসবে, সেই মৃত্যুর সময় যেন আপনার আমি দেখা পাই। তখন গুরুদেব বললেন, হইব বলে
উনি কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন, আর ওনাকে দেখা গেল না। এইবারে হয়েছে কি, ও তখন স্থির করলো যে আমি এইসব ব্যবসা বাণিজ্য ছেড়ে দেবো, আমার আর কার জন্য এত ব্যবসা, আমার আর কিচ্ছুর দরকার নেই। আমি গুরুদেবের দর্শন পেয়েছি যখন, আমি তখন এই সমস্ত ব্যবসাপত্র গুটিয়ে আমি দেশে চলে যাব। তখন তখন তো দেশ ভাগ হয়নি, বাংলাদেশ আর আমাদের দেশ একই ছিল। তো উনি দেশে চলে যাবেন বলে উনি ঠিক করলেন, এবং ওনার সমস্ত ব্যবসাপত্র গুটিয়ে উনি ওনার যে ভাইপো ছিল তার নামে সমস্ত করে দিল। ভাইপোকে বললো, তুমি এই দোকান চালাও, আমি আর এখানে থাকবো না, আমি দেশে চলে যাব বলে উনি ওনার স্ত্রীকে নিয়ে দেশের বাড়ি চলে গেলেন। সেখানে যাওয়ার কিছুদিনের মধ্যেই ওনার আস্তে আস্তে চোখ সত্যি সত্যি অন্ধ হয়ে গেল, আর উনি চোখে দেখতে পান না। তখন উনি শুধু ঠাকুরের নাম করেন আর কাঁদেন, আর ভাবেন যে আমি কি করে এখন যাব, হরিপুর অত দূর, ডিঙ্গামানিক কী করে যাব, আমি তো অন্ধ হয়ে গেছি, আমাকে আর কে নিয়ে যাবে এরকম সময়। তো এরকম ভাবতে ভাবতে কাঁদছেন আর ভাবছেন। তারপরে মনস্থির করে বলছেন, যাকগে, আমি অন্ধ হই আর যাই হই, আমি তো যাবই ডিঙ্গামানিকে, দেখি কী হয়। এই বলে উনি একদিন বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ে উনি দেখছেন, যখন যাচ্ছেন উনি আস্তে আস্তে উনি দেখতে পাচ্ছেন রাস্তাঘাট, আস্তে আস্তে যতটুকু দেখলে চলা যায়, পথ চলা যায়, সেই রকম দৃষ্টি উনি পেয়েছেন। এইভাবে আস্তে আস্তে করে উনি যতদিন ধরে, অনেক দিন লেগেছে যেতে আর কি, তখন তো পায়ে হেঁটে অনেকটা যেতে হতো, তারপরে গরুর গাড়ি এই সমস্ত করে যাওয়ার ব্যাপার ছিল। তো ওইভাবে কীভাবে উনি কিন্তু ডিঙ্গামানিকে পৌঁছে গেলেন। ডিঙ্গামানিকে পৌঁছানোর পর ডিঙ্গামানিক থেকে আবার যখন বাড়ি ফিরে এলেন, তখন তিনি সম্পূর্ণ অন্ধ। এইভাবে তিনি কিন্তু 3 বার ডিঙ্গামানিকে গেছেন, এবং যখনই ডিঙ্গামানিকের উদ্দেশ্যে উনি রওনা হয়েছেন, সেই থেকে ওনার দৃষ্টি, ওইটুকুনি দৃষ্টি উনি ফিরে পেয়েছেন, পথ চলার মতো দৃষ্টি। আবার ডিঙ্গামানিক থেকে ঘুরে ফিরে এসে উনি বাড়িতে এসেই আবার অন্ধ হয়ে গেছেন। কিন্তু ওনার জবানিতে এটা লেখা, মানে উনি বলেছেন, তখন উনি বলেছেন, এটা যখন আমি অন্ধ হয়েছি এবং ডিঙ্গামানিক আমার দর্শন হয়েছে অন্ধ থাকা সত্ত্বেও, তখন নিশ্চয়ই শেষ দিনে আমি গুরুদেবের শ্রীচরণ দেখতে পাবো, গুরুদেবের দর্শন আমার নিশ্চয়ই হবে। একটা যখন মিলে গেছে গুরুদেবের কথা, তখন আর একটাও আমি পাবো। তো এই ছিল আজকে গুরুদেবের গল্প। বিশ্বাস আর ভক্তি, এই দুটো যদি একাগ্রভাবে থাকে, তাহলে অনেক কিছু অসম্ভবও সম্ভব হয়, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, অনেক কিছু লিখছো, কিন্তু আমি এখন আর তাকাচ্ছি না। আচ্ছা, আজকে যে কয়েকটা ঘটনা আমাকে অনুশ্রিতা ব্যানার্জি দিয়েছে, অনুশ্রিতা দেখছে, অনুশ্রিতাকে তোমরা সবাই চেনো। ও কিছু ওর বাপের বাড়ির কিছু অদ্ভুত ঘটনা আমাকে শেয়ার করেছে, সেগুলোই কয়েকটা তোমাদের বলি। কেমন লাগছে? ভালো লাগছে তো? কি লিখেছে? আমার নাম কে লিখেছিল? আমার বাবা আমার নাম রেখেছিলেন। আচ্ছা, বর্ণালী কি লিখছো? ভদ্রলোক কি এখনো বেঁচে? না 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 না, ভদ্রলোক এখন আর বেঁচে নেই, অনেক কাল আগের গল্প এসব, বহু বছর আগের গল্প। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অনুশ্রিতার বাপের বাড়ির গল্প। ওর বাপের বাড়ি যাদবপুর এলাকায়। তো অনেক জায়গা জমি নিয়ে ওদের একটা জয়েন্ট ফ্যামিলি মতন, ওর বাবারা 4 ভাই, ওনারা থাকতেন, মানে থাকতেন না, এখনও আছেন আর কি, মানে ওই বাড়ি এখনও আছে, এখন ফ্ল্যাট হয়ে গেছে, কিন্তু তখনও ফ্ল্যাট হওয়ার আগের গল্প কিছু আছে। তো ওই বাড়িটা বিশাল, মানে ওদের আম বাগান, তারপরে কাঁঠাল গাছ, বেল গাছ,
ঢুকতেই গেট খুলে ঢুকতেই একটা কাঁঠাল গাছ, তারপরে একটা বেল গাছ, এরকম গাছ, অনেক গাছপালা আছে। সামনে একটা কারখানা মতন, ছোট্ট মতন একটা কারখানাও আছে, ওদের নিজস্ব একটা কারখানা। তো তারপরে বিরাট বড় উঠোন পেরিয়ে ওদের ঘর, মানে ওরা কাকা বাবারা চার ভাই, আর এক পিসিও আছেন। পিসি বিয়ে থা করেননি, উনি স্কুল টিচার ছিলেন। তো দাদু ওনার নামে একটা জায়গা ঘর বাড়ি দিয়ে গেছেন, পিসি ওখানেই ওদের সাথেই একসাথে থাকেন। তো এরকম একটা ফ্যামিলি। আর ওর বাবা ওই বাড়িতে থাকেন, কিন্তু এক জ্যাঠা, বাবা বোধহয় মেজো ভাই, সম্ভবত, ঠিক বলছে কিনা জানি না, অনুসৃতা বলতে পারবে, জেঠু থাকতেন বাইরে, মানে ইন্ডিয়ার বাইরে থাকতেন। আর অন্যান্য কাকার বলতে ছোটো কাকা বোধহয় কাছে থাকতেন, আর সেজো কাকা বোধহয় ওই বাড়িতে থাকতেন না, অন্য কোথাও থাকতেন। কিন্তু ওইখানে যখন সবাই মিলে আসতো, সবাই মিলে মিশে ওইখানে ভাগাভাগি করে খুব সুন্দর করে থাকা হতো। তখনও ফ্ল্যাট সিস্টেমটা ফ্ল্যাট হয়নি আর কি বাড়িটা। তো ওইখানে বললাম যে কাঁঠাল গাছ ছিল, বেল গাছ ছিল। তো ওই বেল গাছটা প্রচুর বেল হতো, মানে সারা বছর ধরে বেল হতো, বিশাল ঝাঁকড়া একটা গাছ ছিল। তা ওই বেল গাছটা বড় হতে হতে এতটাই বড় হয়ে গেছিলো যে ঝাঁকড়া হয়ে একেবারে ঝাঁকিয়ে এসেছিলো। তো একদম যা হয়, একটা বড় গাছ ঘরের সামনে থাকলে সেই গাছটার আলো আটকে যায়, সূর্যের আলো টালো ঢুকতে পারছে না, একটু অন্ধকার হয়ে যাচ্ছে, ঘরগুলো একটু অন্ধকার হয়ে যাচ্ছে, স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে, সূর্যের আলো ঢুকছে না। তো সেই জন্য তখন ওরা ভাবলো যে কি করা যায়, গাছের ডালগুলো একটু ছেটে দিলে যদি কিছুটা আলো আসে, দেখতেও ভালো লাগবে, ঘরে আলো ঢুকবে, রোদ আসবে, ভালো হবে। এটা মনস্থির করলো। মানে জ্যাঠাও একবার এসে দেখলো যে এত অন্ধকার হয়ে গেছে, বেল গাছটা এত বেড়ে গেছে, তোরা এটা এই কাটিয়ে ফাটিয়ে ফেল, এই সমস্ত বলল। কিন্তু ওনার সেজো কাকা ছিলেন, উনি কিন্তু একদম রাজি না, যে না, গাছ ফাছ কাটা উনি পছন্দ করেন না। গাছ কাটতে কেউ বলেনি, মানে কেটে একদম ফেলতে না, ডালপালা ছাড়তে হবে। তো উনি সেটাতেও রাজি না। উনি বলছেন যে না, কোনো ডালপালা ছাঁটা হবে না, কিচ্ছু হবে না, যেমন আছে থাক। কিন্তু অসুবিধা হচ্ছে সবারই, অন্ধকার হয়ে যাচ্ছে, ঘরে রোদ ঢুকছে না। কারণ ওনাকে সবাই মিলে বোঝানো হলো, যে বিশেষ করে অনুসৃতার বাবা বোঝালেন যে দেখো দাদা, মানে এটা না কাটলে মানে এটা তো পুরো কেটে ফেলছি না আমরা, জাস্ট পাতা টাতাগুলো একটু ছেটে দিলে যদি ঘরে আলো হাওয়া ঢোকে, সেটা তো ভালো না, সেটাতে এত আপত্তির কী আছে? কদিন বাদেই আবার পাতা গজিয়ে যাবে, সব হবে ঠিক, আবার গাছ আগের মতোই হয়ে যাবে। কিন্তু এখন তো ভীষণ ঝুপসি হয়ে আছে, অন্ধকার হয়ে আছে, ঘরগুলো স্যাঁতস্যাঁত করছে, থাকা যাচ্ছে না। তো যাই হোক, সবাই মিলে বোঝানোর পর উনি একটু রাজি হলেন। তখন ওর বাবা লোকজন ডেকে একদম গাছটাকে একদম ছেটে ফেটে একদম ঠিকঠাক করে দিয়েছে, ছেটে ফেলেছেন, অনেক ডালপালা ছেটে একদম করে দিয়েছেন। তো ঠিক আছে, তারপরে চলছে, কিন্তু আবার নতুন কচি পাতা, বেরিয়েছে, সব বেরিয়েছে। হ্যাঁ, গাছটা যখন মোটামুটি ঝাঁকড়া হয়ে গেছে আবার, তখনও কিন্তু বেল গাছে বেল হচ্ছে না। এত যে বেল হতো, গাছটা কিছুতেই বেল আসছে না। এরমভাবে 4-5 বছর কেটে গেছে, বেল আসছে না, গাছটা কিন্তু বেল হচ্ছে না। ওরা অনেক কিছু করছে, ওষুধ দিয়ে, কোনো পোকামাকড়ের উপদ্রবে কেন বেল হচ্ছে না কেন, সেই জন্য অনেক ট্রিটমেন্ট করিয়েছে গাছটার, কিন্তু বেল আর আসছে না। এরই মধ্যে হঠাৎ করে অনুসৃতার বাবার ক্যান্সার ধরা পড়ল। এমন সময় ধরা পড়লো, একদম লাস্ট স্টেজ। অনেক ট্রিটমেন্ট করার চেষ্টা হলো, কিন্তু শেষ পর্যন্ত ওনাকে আর বাঁচানো গেল না। তখন ওদের একজন রিলেটিভ ছিলেন, উনি একটুখানি এই সমস্ত আধ্যাত্মিক জগতের মানুষ। উনি বললেন যে একদম তোরা বেল গাছটার হাত দিয়ে কোনো ভালো কাজ করিসনি, বেল গাছের ডালপালা কাটা, মেনলি ওর বাবাই তো কেটেছিলেন, মানে উদ্যোগ নিয়ে কাটিয়েছিলেন। ওই বেল গাছে ব্রহ্মদত্তী থাকে, যিনি বাড়িকে রক্ষা করেন, কিন্তু তিনি রুষ্ট হলে কিন্তু সাংঘাতিক খারাপ হয়ে যায়।
তো সম্ভবত বেলগাছে কোনো ব্রহ্মদত্তী ছিলেন, যিনি বেলগাছ কাটার জন্য রুষ্ট হয়েছিলেন এবং ফল হতো না গাছটাতে। আর সেই কোপটা গিয়ে পড়লো ওর বাবার উপর। আর অদ্ভুত ব্যাপার, বাবার মৃত্যুর পরে সেই বছর থেকে আবার বেল হতে শুরু করলো গাছটাতে। তো এই বেল গাছেরই আর একটা গল্প, ব্রহ্মদত্তীর গল্প আর কি। সেটা হচ্ছে ওই যে ওদের যে কারখানাটা ছিল, সেই কারখানায় অনেকগুলো লেবার টেবার আসতো তো কাজ করতে, দূর দূরান্ত থেকে অনেকে কাজ করতে আসতো এবং রাত্রির অবধি কাজ হতো। অনেকের পক্ষে সেই রাতে ফিরে গিয়ে আবার পরের দিন সকালবেলা আসা একটু অসুবিধা হয়ে যেত। সেই জন্য ওরা একটা লেবারদের জন্য একটা আলাদা ঘর দোরের ব্যবস্থা ছিল। সেইখানে ওরা থাকতো, অনেকেই থাকতো। আবার একটা ছেলে পার্মানেন্টলি আর যেত না বাড়ি, অনেক দূরে বাড়ি ছিল, তার নাম দেবু। তো সেদিনকে দেবু ছাড়া আর কেউ ছিল না, অন্য লেবাররা সবাই যে যার বাড়ি চলে গেছিলো, কিন্তু দেবু তো বাড়ি যায় না, কারণ ওর অসুবিধা হয়, অনেক দূরে থাকতো। সকালবেলা সকালে সে কারখানায় কাজ করতে পারতো না যদি বাড়ি যেত, সে আর বাড়ি যেতেও অনেক রাত্রির হয়ে যেত, খুব অসুবিধে। সেই জন্য দেবু থেকে গেছিলো। দেবু একাই ছিল আর কি। তো কাজ টাজ মিটে গেতে অন্যান্য লেবাররা যখন চলে গেছে, ওরও কাজ টাজ মিটে গেছে, ও রাতের খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার বাইরের দিকে বাথরুম, সেইখানে ওই যাবে বলে ও, এবার কারখানার সামনেটাই হচ্ছে কাঁঠাল গাছ, আর তার থেকে খানিক দূরে, মানে মোটামুটি 8-10 হাত দূরে হচ্ছে সেই বেল গাছ। তো ওইটা পেরিয়ে বাথরুমে যেতে হবে আর কি। ও যেই ঘর থেকে বেরিয়ে ওই গাছের কাছাকাছি এসে ওর মনে হচ্ছে যেন কি একটা ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছে। তো ও তাকিয়েছে, দেখছে বেল গাছে একটা পা আর কাঁঠাল গাছে একটা পা, মানে পা দুটো তাহলে কত বড় হতে পারে, মানে কতটা ডিস্টেন্সে দুটো গাছ, তার মধ্যে পা দুটো পা ঝুলছে, ধুতি পরা পা, আর পেটের এই অবধি দেখা যাচ্ছে, তার মাথাটা আর ওর চোখের বাইরে আর কি চলে গেছে, মানে সেটা বিশাল এক দেহি, তার একটা পইতে ঝুলছে আর দুটো ধুতি পরা দুটো পা। ওটা দেখে তো ও করে একেবারে ওখানে অজ্ঞান হয়ে একদম পড়ে গেছে ওই দৃশ্য দেখে। এবারে রাত্রি তো কেউ বুঝতেও পারেনি, জানতেও পারেনি যে কী হয়েছে না হয়েছে। সকালবেলা উঠে অনুশ্রিতার বাবা দেখেন যে ওই ছেলেটি ওরকম অজ্ঞান হয়ে পড়ে আছে ওখানে নিচে শুয়ে, মানে বেলগাছের নিচটায় পড়ে আছে শুয়ে। তো ওকে সবাই মিলে চেঁচামেচি করে ধরাধরি করে ওকে মুখে চোখে জল টল দিয়ে অনেক কষ্টে ওর জ্ঞান ফিরেছে। আর তখন ওর মানে গায়ে ধুম জ্বর, ঠকঠক করে কাঁপছে, আর ভয়, মানে বলছে কী হয়েছে তুই এখানে কী করে পড়লি, এখানে কী করে মানে অজ্ঞান হয়ে গেলি, কিছু হয়েছে, কিছু ভয় পেয়েছিস? ও তো কোনো কথাও বলতে পারছে না, কিছুই বলতে পারছে না, ধুম জ্বর আর ঠকঠক করে কাঁপছে। যাই হোক, অনেক কষ্টে তাকে ধরাধরি করে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেওয়া হলো। ওষুধ টষুধ দেওয়ার পর একটু যখন ও ধাতস্থ হলো, তখন ও বলল যে আমি এখানে আর কাজ করবো না, থাকবো না। তখন বলছে কেন থাকবি না? তখন বলছে না, আমি কিছুতেই থাকবো না, আমি সাংঘাতিক একটা জিনিস দেখতে পেয়েছি, যেটা দেখে আমি আর এখানে থাকবো না, এখানে খুব খারাপ কিছু আছে। তখন সবাই যখন জিজ্ঞেস করেছে যে কী দেখেছিস বল, এত ভয় পেয়েছিস কেন, তখন ও বলেছে যে আমি এই দৃশ্যটা দেখতে পেয়েছি। এবং তখন ওকে সবাই মিলে বোঝালো যে না এরকম এত ভয় পাওয়ার কিছু নেই, হয়তো তুই ভুল দেখেছিস। যাই হোক, ওকে মানে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ও কিছুতেই মানতে রাজি নয়। বললো আমি একেবারেই ভুল দেখিনি, কারণ আমি ঘুম চোখেও যাইনি বা আমি নেশা করেও ছিলাম না যে আমি কিছু ভুল দেখবো। আমি একদম সত্যিকারের সব দেখেছি, একদম চোখের সামনে দেখতে পেয়েছি। আমি কিছুতেই আর এখানে রাত্রিরে থাকতে পারবো না, আমার যত রাতি হোক যাই হোক আমি বাড়ি চলে যাব। সেই থেকে ও আর থাকতো না, বাড়ি চলে গেছিলো। এবারে অনুশ্রিতা বলছে যে আমি সেদিন ওই সব ঘটনা তো আমি জানতাম না, আমি শ্বশুরবাড়ি ছিলাম তখন।
সেই দিনকেই ও ফিরেছে, মানে বাপের বাড়ি আসবে বলে কোনো একটা কাজে, ওর কাছাকাছি শ্বশুর বাড়ি বাপের বাড়ি, মায়ের কাছে দেখা করতে আসছে বা কোনো কাজে আসছিল। বলছে আমি গেট দিয়ে যখন ঢুকছি, ওই জায়গাটা চারিদিকে রোদ্দুর আলো এরকম, কিন্তু যেই আমাদের ওই বাড়ির গেটটা খুলে আমি ঢুকছি, মনে হচ্ছে যেন কোথা থেকে চারদিক থেকে একেবারে একটা কুয়াশা মতন ঢেকে রয়েছে, কীরকম একটা শীতল ভাব, কীরকম একটা গুমোট। তারপরে কোনো অনেক পাখি টাখি ডাকতো, তো এতগুলো গাছগাছালি আছে। সেদিন বলে একদম নিস্তব্ধ, কোনো পাখির ডাক নেই, কিচ্ছু নেই। তারপরে ও ঢুকেছে, ওর একটু অদ্ভুত লেগেছে ব্যাপারটা। যাই হোক, সেটা নিয়ে ও কাউকে কিছু বলেনি, কিন্তু ঢুকে যখন ও ঘটনাটা শুনলো, তখন মানে ওর মনে মনে মানে বুঝতে পারলো যে কিছু একটা তো ছিল যার জন্য ওই পরিবেশটা ওই রকম একটা হয়েছিল। তো এটা একটা ওদের বাড়ির বেলগাছের ব্রহ্মদত্তির ঘটনা। বেলগাছে ব্রহ্মদত্তি থাকে। এবার ওর আর একটা ঘটনা বলেছে বাপের বাড়ির, সেটা হচ্ছে ওই কারখানার লেবারদেরই একটা ঘটনা আর কি। তো ওই কারখানাটা, ছোটো মতন কারখানাটা যেটা বললাম ওদের বাড়িতে ছিল, সেই কারখানার লেবাররা ওখানে কাজ করতো। সে তখন ছিল গরমকাল, খুবই গরম পড়েছে, আর কারখানার খুবই তো ছোটোখাটো কারখানা, সেখানে অনেক যন্ত্রপাতি, অনেক কাজকর্ম হয়, প্লাস লেবাররা যে কাজগুলো করে সেই কাজগুলো বসে বসে করতে করতে মানে গলদঘর্ম অবস্থা, খুবই কষ্ট হয়। সবাই মিলে 8-10টা ছেলে ওখানে বসে, ছেলে মেয়ে কাজ করতে, গরমকালে খুবই অসুবিধে হয়। তো ওই জন্য ওরা অনুশ্রিতার মাকে গিয়ে বলেছে যে আপনাদের যে ওই সামনে দালানটা আছে, তার সামনে যে বারান্দাটা আছে, ওইখানটা আমরা বসে যদি একটু কাজ করি, আপনার কোনো আপত্তি নেই তো? তাহলে আমাদের একটু সুবিধা হয়, একটু গরমের মধ্যে আমরা খুব কষ্ট হয়, বেশিক্ষণ না, আমরা তো 7:30-8টা অবধি রাত্রি থাকি, কাজ করি, তারপর তো চলেই যাই। তো অনুশ্রিতার মা বাবাকে বলেছেন, বাবা বলেছেন হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা তো ওই বারান্দা তখন ইউজও করবো না, কিছুই হবে না, ওদের যদি সুবিধা হয়, সত্যি তো গরমের মধ্যে, ঠিক আছে, ওরা ওইখানে বসে কাজ করুক। তো ওরা ওইখানে বসে রোজ দিনই ওই সন্ধ্যের পর থেকে 4-5 জন চলে আসতো, কিছু লোক ওই কারখানার ভেতরে থাকতো, আর বাকি কয়েকজন এসে ওইখানে বসে বসে কাজ করতো। তো সেদিনকেও কাজ টাজ করছিল, মহিলা যে লেবার ছিল তারা একটু আগেই ফিরে গেছে, আর 2 জন বসে কাজ করছিল। তখন ওই সন্ধ্যেটা হয়ে এসছে, প্রায় হয় এমন সময়, তো ওই মানে গরমকালে যে কালবৈশাখী ঝড়টা হয় না, ওই সময়টা আর কি। সেদিনকেও ওই হঠাৎ করে প্রচণ্ড কালো মেঘ ঘনিয়ে এসে প্রচণ্ড হাওয়া দিতে শুরু করেছে, ঝোড়ো হাওয়া, আর প্রচণ্ড জোরে ঝড় শুরু হয়ে গেছে। মানে সে উথাল পাতাল, ওদের বাগান ঘেরা বাড়ি তো, মানে অত বড় বড় গাছগাছালি ছিল, আম গাছ ছিল, পেয়ারা গাছ ছিল, কাঁঠাল গাছ, বেল গাছ সবই ছিল আর কি। সেই সব আম গাছ, বোধহয় 3-4টা আম গাছও ছিল, সেই গাছে প্রচুর আম হতো। আমগুলো যে খুব একটা ভালো জাতের আম তা না, কিন্তু ওই টক আমই ছিল। কিন্তু আম পড়লে যেমন আম কুড়োনোর একটা ধুম পড়ে যায়, ওরা ছোট ভাই বোনরা ছিল, যেন আম ঝড় হলেই ওরকম আম কুড়াতো। ওর পিসিকে নিয়ে ঘুরে বেরিয়ে আসতো, পিসিকে ডাকতো, পিসি এসো এসো, আমরা চলো সবাই মিলে আম কুড়াই। আর পিসি খুব এনার্জেটিক ছিলেন, স্কুল টিচার ছিলেন। তো পিসি ততদিনে রিটায়ার করে গেছেন, আর ওরাও বড় হয়ে গেছে, অনুশ্রিতার বিয়ে হয়ে গেছে, এরকম অবস্থা আর কি। তো তখন আর ছোটরা আম কুড়োতে যায়, খুব একটা যায় না। তা সেদিনকে ওইরকম ঝপাঝপ আম পড়ছে, মানে হঠাৎ দেখছে যে লেবার দুটো দেখছে পিসি বেরিয়ে এসছে আম কুড়াতে। কত 4-5 হাত দূরেই আম গাছ, তার নিচে পিসি আম কুড়াচ্ছে। তখন দেখে ওরা বলছে যে পিসি, এই ঝড়ের মধ্যে আপনি আম কুড়াতে বেরিয়েছেন কেন? কখন মাথার উপর ধপধপ করে বড় বড় আম হয়ে গেছে না, আটি হয়ে গেছে আমগুলোর,
মাথায় পড়লে কিন্তু আপনার মাথায় আপনি কিন্তু খুব জোর পাবেন, ব্যথা পাবেন। তো আপনি এই ইয়েতে আম কুড়াবেন না, আপনি ঘরে চলে যান। তো কে কার কথা শোনে, উনি আম কুড়িয়েই যাচ্ছেন। তা ওরা একবার বলেছে, দ্বিতীয়বার যেই বলেছে, ও পিসি ও পিসি, আরে আমগুলো কোড়ানোর দরকার নেই, আমরা পরে আমগুলো কুড়িয়ে দিয়ে যাব, আমরা নেব না কোনো আম। হ্যাঁ, তুমি ঘরে যাও, তুমি ঘরে যাও, এরকম করে যেই বলেছে, পিসি ওদের দিকে ঘুরে তাকিয়েছে। ঘুরে তাকানোটা দেখে মানে চোখগুলো অদ্ভুত অস্বাভাবিক, লাল টুকটুক করছে, কিরকম একটা থমথমে মুখে, রাগ রাগ মুখে ওদের দিকে তাকিয়েছে। তখন ওরা বলছে, যাকে ছেড়ে দে, আমাদের কথা তো শুনবে না, দরকার নেই বলে ওরা চুপ করে গেছে। দুজনেরই একটু কেমন অস্বাভাবিক লেগেছে যে পিসিকে, মানে এই ঝড় বৃষ্টির মধ্যে চলে এসছে আম কুড়াতে, এই বয়সে ছেলে মেয়েরা কেউ নেই, একা একা আম কুড়াচ্ছে। যাই হোক, একটু পরে দেখছে যে পিসি নেই, চলে গেছে আর কি। তখন আর কি হবে, তারপরে খানিক বাদে তো ঝড় বৃষ্টি কি বেশিক্ষণ তো থাকে না, কালবৈশাখী ঝড় বৃষ্টি হওয়ার পর থেমে গেছে। তখন ওরা কি করেছে, ওরা ভাবলো যে এবার বৃষ্টি থেমে গেছে, এবার তাহলে কারখানার বন্ধ করে চাবিটা দিয়ে, মায়ের কাছে চাবি দিয়ে চলে যাবে। তো কারখানা বন্ধ করে দিয়ে ওরা চাবিটা নিয়ে ভেতর বাড়িতে গিয়ে মাকে গেছে, গিয়ে বলছে যে মা, এ নিন চাবিটা নিন, আর একটা কথা বলছি। এদিকে ভেতরের ঘরে টিভিতে সব দেখাচ্ছে কোথায় ঝড়ে কি হয়েছে না হয়েছে, সেসব খবর সবাই বসে বসে দেখছে, পিসিও ঘরে ছিল। ওরা বলছে, একটা কথা বলি, পিসি একটু বয়স হয়ে গেছে, এখন এই ঝড় বৃষ্টির মধ্যে আম কুড়াতে যাওয়াটা ঠিক নয়, আমরা বলেছিলাম পিসিকে, যাই হোক আপনি একটু বারণ করে দেবেন যে এরকম ঝড় বৃষ্টি হলে যেন না বেরোয়, কী দরকার, কত গাছের ডাল ফালও ভেঙে পড়তে পারে, মাথার মধ্যে টাম পড়লেও তো মুশকিল। তখন মা বলছে, অবাক হয়ে গেছে, বলছে, পিসি তো ঘরে বসে ঝড় বৃষ্টির মধ্যে কোথাও বেরোয়নি, পিসি তো ঘরেই বসে আছে, সেই তখন থেকে টিভি দেখছে, সবার সাথে বসে আছে, পিসি তো ঘর থেকে বেরোয়নি, কী বলছো তোমরা? তখন ওরা বলছে, পিসি ঘর থেকে বেরোয়নি, আমরা পরিষ্কার দেখলাম পিসি বেরিয়েছে। তখন মা বলছে, না তোমরা কিছু ভুল দেখেছো, কিছু আর বলেনি ওদেরকে, ভয়টা পাবে বলে, কি জানি, ঠিক আছে আমি পিসিকে বলে দেবো, যদি এরম করে ম্যানেজ দিয়েছে আর কি। তারপর ওরা চলে গেছে। তখন মানে বোঝা গেল যে পিসির রূপ ধরে হয়তো কেউ এসেছিল আম কুড়াতে। একটা অদ্ভুত ঘটনা। ভূতরা সবসময় মানুষকে ভয় দেখায় না, অনেক পরোপকারী ভূতও আছে। মানুষ বেশি ভয় পায় আসলে, ভূতের নামেই ভয় পায়। ভূত মানেই যে ভীতিজনক কিছু তা নয়। হ্যাঁ, ঠিক বলছি তো রে অনুশ্রিতা, কি বলছি জানি না, যাই হোক, শুনে নিয়েছি, এবার নিজের মতো করে বলছি, তো মানে কোথাও কিছু ভুল হচ্ছে কিনা জানি না। আচ্ছা, আর একটা বলি, ওর বাপের বাড়ির ভয়ঙ্কর গল্প। এটা একদম ওর নিজের একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো অনুশ্রিতা তখন বিয়ে হয়ে গেছে, কিন্তু ও বাপের বাড়িতে এসে রয়েছে কয়েকদিনের জন্য। তো তখন ওদের ফ্ল্যাট হয়ে গেছে বাড়িটা। তো ওরা গ্রাউন্ড ফ্লোরে থাকে, মোটামুটি 1500 স্কোয়ার ফিট, মানে বিশাল, বুঝতে পারছো, এরিয়া নিয়ে ওদের ঘরগুলো আর কি। তো একদিকে একটা ঘরে ওর জন্য আছে, মানে ও থাকে লেটেলে, ওই ঘরে ও শোয়, আর ওর মাঝখানে ডাইনিং স্পেস, আর বাবা মার ঘর একদিকে, ভাইয়ের ঘর আর একদিকে। তো সে গরমকাল ছিল বোধহয়, তো এসি টেসি চলছিল। ওর ঘরের যে এসিটা সেটা উইন্ডো এসি, আর ওর ভাইয়ের ঘরের যে এসিটা সেটা স্প্লিট এসি।
তো ওই আউটলেটটা স্প্লিট এসির একটা আউটলেট থাকে তো বাইরে দিয়ে লাগানো থাকে, সেটা ওদের ওই কার্নিশ টার্নিশে না লাগিয়ে নিচের দিকে লাগানো ছিল, গ্রাউন্ড ফ্লোর একই, তার নিচের দিকে লাগানো ছিল। তো রাত্রির তখন অনেক রাত্রির হয়ে গেছে, অনুশ্রিতার ঘুম আসছিল না কোনো কারণে। তো হঠাৎ ও শুনতে পাচ্ছে যে ঠক 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 করে হাতুড়ি দিয়ে কিছু একটা খোলার, মানে হাতুড়ি বা ওরকম যন্ত্রপাতি দিয়ে কিছু একটা ভাইয়ের ঘরের নিচে ওই উইন্ডো, এই স্প্লিট এসিটার যে আউটলেটটা আছে ওটা একটা খোলার, কেউ খুলছে এরকম একটা, মানে বেশ জোরে জোরে ওই স্ক্রুগুলো ভাঙার চেষ্টা করছে বা নিয়ে পালাবে আর কি, এরকম একটা ব্যাপার, মানে শব্দ শুনতে পাচ্ছে, বেশ জোরালো শব্দ। তখন ও তো ভাবছে যে নির্ঘাত চোর এসছে, চোর এসে এরকম কাণ্ড করছে। তখন ও নিজে না উঠেও ফোন করেছে আর মাকে, করে বলছে, মা মনে হচ্ছে চোর ফোর এসছে, বাইরের ঘরের এসি ইয়েটাতে কেউ ঠোকাঠুকি করছে, আমি শব্দ পাচ্ছি, তোমরা তো ঘুমিয়ে পড়েছো, একসঙ্গে উঠো, মানে হইচই করো না, আস্তে করে বাবাকে ডাকো, ডেকে ধীরে সুস্থে বাইরে বেরিয়ে দেখো তো কী হচ্ছে, ভাইকেও ডাকো, একা কেউ যেও না, কারণ ওদের সাথে তো চোর ডাকাতদের সাথে তো কিছু অস্ত্র শস্ত্র থাকে, মেরে টেরে দিতে পারে। এই বলেছে। ওর মা বলছে হুম হুম করে শুনেছে। মায়ের ঘর থেকে যে ভাইয়ের ঘর যতটা দূরত্বে, কথা শোনা যাবে না, মানে ফোনে কথা বললেও শোনা যাবে না, ফোনে আস্তে করে ওই একটা দুটো কথাই হয়েছে, যেটা শোনার মতো না, মানে ভাই তো শুনতেই পাবে না, বাইরের লোক তো আরোই পাবে না শুনতে। এইবার মা ওর বাবাকে আস্তে আস্তে ডেকে বলেছে যে কিছু একটা শব্দ পেয়েছে, এরকম উঠে একবার দেখো তো কী হলো, কি কেউ এসছে নাকি চোর ফোর। তো বাবাও উঠেছে, উঠে ভাইকে ডেকে মানে বেরিয়েছে, বেরিয়ে দেখছে কোথায় কি, কিচ্ছু নেই, লোক নেই, জন নেই, এবং বললাম না মানে অনেকটা এরিয়া জুড়ে তো বাড়িটা, নিমেষের মধ্যে কেউ উধাও হয়ে যেতে পারে না। আর এসি খুলতে যদি কোনো চোর আসে থাকে তাহলে একা তো আসবে না, অন্তত 2-3 জন আসবে, কিন্তু কারোর কোনো হদিশই পাওয়া গেল না। প্রচুর দূর টর্চ মেরে এদিক ওদিক অনেক খোঁজাখুঁজি হলো যে কেউ আসছিল নাকি, না, কাউকে দেখতে পাওয়া যায়নি। যাই হোক, ওরা এসে শুয়ে পড়েছে, ওকে বলছে তুই ঘুমো, তুই ভুলভাল কিছু শুনেছিস, তোর ঘুম আসছে না, ভুল কিছু শুনেছিস। ও মনে মনে ভাবছে ভুল তো আমি একদমই শুনিনি, পরিষ্কার শুনতে পেয়েছি। যাই হোক, তখন আবার ওরা শুয়ে টুয়ে পড়েছে, এরপরে আর ওরম শব্দটা পাচ্ছে না। খানিকক্ষণ বাদে হঠাৎ ওপরে ওর জেঠুর যে ঘরটা ছিল, ওদের ঘরের ওপরে, জেঠু তো থাকতেন না, বাইরে থাকতেন, ওনার ঘরে ওই সবসময় একটা আলো জ্বলতো, টিউবলাইট, হালকা একটা কম পাওয়ারের এলইডি লাইটগুলো, সেটা জ্বালিয়ে রাখা হতো রাত্রিরে, আর এমনিতে বন্ধ থাকতো। আর ওই প্রত্যেক সপ্তাহে একজন আসতেন, তিনি এসে সমস্ত বাথরুম টাথরুম পরিষ্কার করে ঘর দৌড় ঝেড়ে টুড়ে যেতেন আর কি, বাড়িতে কেউ থাকতো না। তো হঠাৎ শুনছে যে অনুশ্রিতা শুনতে পাচ্ছে যে ওপরে ঘরের থেকে মানে জল পড়ার শব্দ, কল খুললে যেরকম ঝরঝর ঝরঝর করে জল পড়ে, কেউ যেন ফ্ল্যাশ টানলো, এরকম বাথরুমের কমোডে কেউ ফ্ল্যাশ টেনেছে, এরকম শব্দ পাচ্ছে। যে কী হলো ব্যাপারটা, এরকম মানে এত জল পড়ার শব্দ আসছে, শুধু ও শোনেনি, ওর মাও শুনতে পেয়েছে। তখন মা ভেবেছে যে ওই যে ভদ্রলোক ওই পরিষ্কার টরিষ্কার করে যায়, সে হয়তো কল ফল চালিয়ে দিয়ে চলে এসছে, তাহলে তো সব ট্যাঙ্কের জল শেষ হয়ে যাবে, সারা রাত ধরে জল পড়তে থাকে। তখন ওর বাবাকে ডেকেছে যে দেখো তো, মানে কি এত জলের আওয়াজ আসছে, কিসের ঝরঝর করে জল পড়ছে, ফ্ল্যাশ, কি ব্যাপারটা বোঝা যাচ্ছে না তো, ওপর থেকে আসছে আওয়াজটা। তো সবাই মিলে উপরে উঠেছে, উঠে গিয়ে দেখছে যে না, কোথাও কিচ্ছু নেই, কোথাও জলের চিহ্ন মাত্র নেই, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, একদম শুকনো খটখটে। তো নেমে এসছে ওরা সবাই মিলে, কিন্তু সেদিন যে কি ঘটেছিল, কিসের আওয়াজ আসছিল এত, জানে না, মানে বুদ্ধিতে ব্যাখ্যা মেলে না, যে ওই
এসির মেশিনেই বা কে এরকম ওরকম শব্দ হচ্ছিল, ওপর থেকে এত জল পড়ারই বা কিসের শব্দ আসছিল, সেটা আজও ওরা ঠিক বুঝতে পারে না। হচ্ছে ব্যাপার। এই একটা ঘটনা ওদের সাথে ঘটেছিল। আর একটা ঘটনা আছে, সেটাও বলি। সেটা হচ্ছে হ্যাঁ, একবার বাবা খুব বই পড়ার অভ্যেস ছিল, মানে রাত্রিরে উনি বই পড়তেন, অনেক রাত অবধি বই টই পড়ে তারপর শুতে যেতেন। তো সেদিনকে উনি এরকম বই পড়ছিলেন। দোতলায় ওই একদিকে তো জেঠুর ঘর ছিল, আর একদিকে কাকারা থাকতো, ছোটো কাকারা আর ওরাই থাকতো, আর সেজ কাকা তো থাকতো না, আর জেঠুও থাকতো না ওই বাড়িটাতে। তো রাত্রিরে ওই নিচে ওদের পাম্প ছিল, ওই 4 ভাইয়ের একটাই পাম্প, মানে পাম্পে একটাই ট্যাঙ্কে জল উঠতো, সেই পাম্পটা নিচে ছিল। নিচে একটা একদম জলের ভেতর ডোবানো নাকি পাম্পটা ছিল, যাতে পাম্প চললেও শব্দ আসতো না, এরকম একটা সিস্টেম করা ছিল আর কি। তো সেদিনকে উনি বই পড়ছিলেন, সবাই শুয়ে পড়েছে, উনি অনেক রাত্রির হয়ে গেছে, তখন প্রায় 11:30 পৌনে 12টা বাজে। এমন সময় উনি শব্দ পাচ্ছেন যে ওপর থেকে হাওয়াই চটি পড়ে ওর কাকিমা নামছে। তো আওয়াজ হচ্ছে একটা, কেউ একটা নামলে যেরকম আওয়াজ হয়, এবং সবাই বাড়ির লোকের পায়ের শব্দ সবাই চেনে, কে কেমনভাবে হাঁটে একটা সবারই একটা ধারণা থাকে। বুঝতেই পেরেছেন যে ভাই বউ হয়তো নামছে, হয়তো পাম্প চালাতে আসছে, মানে জল ফুরিয়ে গেছে হয়তো রাত্রিবেলা। তো এইভাবে উনি আর বইয়ের থেকে চোখ তুলে তাকাননি, উনি শব্দ শুনলেন যে নামলো হাওয়াই চটি পরে কেউ একটা, ওই কলঘরের দিকে গেল, ওই পাম্পের ঘরের দিকে গেল। তারপরে একটু পরে আবার সেই চটিটা আস্তে আস্তে ওপরে উঠে গেল, চটির আওয়াজটা আর কি উপরে উঠে গেল, পাম্প চালিয়ে আর কি চলে গেল সে কাকিমা। তখন তারপরে উনি তো বই টই পড়তে পড়তে ভুলেও গেছেন সে ব্যাপারটা, পাম্প চালিয়েছে, কিন্তু কেউ আর নামেনি পাম্পটা বন্ধ করার জন্য। তো উনি গিয়ে যেই শুয়ে ভাবছেন, ও হো তাই তো, পাম্পটা চালিয়ে চলে গেল, পাম্পটা তো কই বন্ধ করলো না, এই রে সারা রাত ধরে পাম্প চললে তো হয়ে যাবে, পাম্প খারাপ হয়ে যাবে। তখন মাকে বলেছে যে দেখো তো, ওর ছোটো ভাইয়ের বউয়ের কথা বলেছে যে ও এসে পাম্প চালিয়ে গেল, কিন্তু কই পাম্পটা তো কেউ বন্ধ করতে এলো না, মনে হয় বন্ধ হয়নি, তুমি একবারটি দেখবে, আমি শুয়ে পড়েছি আর ভাল লাগছে না উঠতে। তোর মা উঠে গিয়ে পাম্প ঘরে গিয়ে দেখছে যে কোথায়, পাম্প তো চলছে না, পাম্প তো বন্ধই আছে। বলছে পাম্প তো বন্ধ আছে, ও তাহলে বোধহয় করে দিয়েছে, আমি টের পাইনি, কি জানি হবে হয়তো। তারপরে তো ঘুমিয়ে পড়েছে। সকালবেলা উঠে ওর কাকিমা এসছে, এমনি আসতো যেমন অবসর সময় গল্প টল্প করতে। তখন মা বলছে যে হ্যাঁ রে, তুই কাল রাত্রিরে আবার পাম্প চালাতে এসেছিলি, যেন জল ফুরিয়ে গেছিলো। তখন বলছে রাত্রিরে আমি পাম্প চালাতে এসেছিলাম না তো, আসেনি তো। তবে তাহলে কি ঠাকুরপো এসেছিলো? বলছে না, কেউই আসেনি। তখন বলছে যে হ্যাঁ, তোর দাদা তো পায়ের শব্দ পেলো, তুই এসে পাম্প চালিয়ে গেলি, আবার উঠে গেলি। হ্যাঁ, তখন কখন পাম্প বন্ধ করলি অবশ্য সেটা জানি না। তখন বলছে না না, আমি তো পাম্প চালাতে আসিনি। তখন বাবাকে বলা হচ্ছে যে কী বলছে, যে ও তো আসেনি বলছে পাম্প চালাতে। তো বাবা তো এই সমস্ত একদম মানতেন না, বিশ্বাস করতেন না, বা মনে মনে বিশ্বাস করলেও স্বীকার করতেন না। উনি বলছেন যে কী জানি, হবে হয়তো, আমি হয়তো ভুল শুনেছি, আমার হয়তো মনের ভুল হতেই পারে। কিন্তু মনের ভুল ছিল না, পরিষ্কার উনি শব্দ শুনেছেন, কেউ এসেছে, হাওয়ায় চটি পরে নেমেছে এবং উঠেছে, সেটা কিন্তু ভুল ছিল না। তো অনুষ্ঠিতা বলছে যে ওদের বাড়িতে একজন স্বামীজি এসে একটা শঙ্খ দিয়ে গেছিলেন, বলেছিলেন সেই শঙ্খের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত কোনো অপদেবতা এসে আসতে পারবে না, বা কেউ কারো মানে করতে পারবে না। সেই কারণে বাড়ির ভেতরে তো কিছু থাকার কথা নয়। অবশ্য ক্ষতি হয়েছে সেরকম কিছুই হয়নি, ঠিকই ছিল, হ্যাঁ ঠিকই আছে। কিন্তু এরকম একটা অদ্ভুত ঘটনা ওদের সাথে
ঘটেছে আর কি। তো এই ছিল আজকে নুসৃতার বাপের বাড়ির গল্প। আচ্ছা, তোমরা অনেকেই শুনতে চেয়েছিলে আমার গানের দিদিমণির বাড়ির ভৌতিক ঘটনার কিছু শুনতে চেয়েছিলে আর কি। হ্যাঁ, আর তা সেটা শুনবে নাকি কি বলো তোমরা? কে কে বলেছিল? সুচরিতা বলেছিল বোধহয় শুনবে, যে দিদির বাড়ির গানের দিদির বাড়ির গল্প একটু বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে বলি। সে তো এক ভয়ঙ্কর বাড়ি ছিল। তোমরা যারা আগে শুনেছ আমার এই গল্প, তারা তো জানো যে কি সাংঘাতিক ভূতের উপদ্রব ছিল সেই বাড়িটাতে। তা এটা আমি একটা কিছু কয়েকদিনের গল্প বলছি আর কি। তখন দিদির হাজব্যান্ড আর কি, উনি খুব অসুস্থ, মানে সাংঘাতিক অসুস্থ, যাকে বলে মৃত্যুশয্যায় উনি। তা ধরো শুক্রবার দিন উনি মারা গেছেন, তার আগে মানে আগের সোম মঙ্গলবার থেকে শুরু হলো সমস্যাগুলো আরও বেশি করে, মানে প্রতিদিনই প্রচুর উপদ্রব ছিল, কিন্তু এবারে একেবারে মাত্রা ছাড়া উপদ্রব আর কি শুরু হলো। তো একদিন সেদিন হচ্ছে মঙ্গলবার দিন ছিল, শুক্রবার মারা গেছেন, তার আগের মঙ্গলবার দিন রাত্রিরে খেতে বসেছেন, দিদির হাজব্যান্ড বসেছেন, কোনো মতে ওনাকে চেয়ারে টেবিলে বসিয়ে দেওয়া হয়েছে, আর ওরা নিজেরা মেঝেতে বসে খেত। আর ছেলে আর দিদি নিচে মেঝেতে মুখোমুখি বসে খাচ্ছে। আর ডান দিকে যে ঘরটা, সেই ঘরটায় মেনলি ভূতের উপদ্রব। সেই ঘরটা সোজাসুজি দেখায়, মানে ডান হাতে তাকালেই সোজা দেখা যায় সেই ঘরটা, সেই ঘরের মানে অনেকটা অংশ দেখা যায়। তো এরকম বসে তিনজনে খাচ্ছে। দিদির হাজব্যান্ড তো একদম খেতে চাইছেন না, ওনাকে জোরাজুরি করা হচ্ছে, একটু খাও, একটা রুটি খাও, একটা রুটি খাও। অনেক কষ্ট করে কোনো মতে একটু একটু করে চিবিয়ে মোটামুটি 8খানা মতন রুটি উনি খেতে পারলেন। খাওয়ার কোনো ইচ্ছে নেই। যাই হোক, ওইটুকুনি খেয়ে ওনাকে তো শুইয়ে দিয়ে এবার দিদি আর দিদির ছেলে খেতে বসেছেন। এবার খাওয়া শুরু করেছে। তো আমরা কি হয়, সামনের দিকে তাকালেও তো আমরা সাইডটা তো দেখতে পাই, সাইডটা অনেকটাই আমরা বুঝতে পারি, কিছু হলে কেউ এলে, কেউ এসে দাঁড়ালে বা কিছু হলে দেখতে পাই। তো দিদি বলছে, আমি এরকম খাচ্ছি, খেতে খেতে আমার মনে হচ্ছে যেন এই পাশটায় কিছু একটা, ডান পাশটায় ওই ঘরের মধ্যে কিছু একটা আছে পাশের দিকে। তাকাবো না করতে করতেও চোখটা চলে গেছে, গিয়ে তাকিয়ে হঠাৎ দেখছে যে একটা কঙ্কাল, যে কঙ্কাল থাকে না, ওই যে ডাক্তারি পরীক্ষার জন্য যে কঙ্কালগুলো সোজা দাঁড় করিয়ে দেওয়া থাকে, ঠিক ওই জিনিসটা, ওই কঙ্কাল ওইরকমভাবে দুটো হাত ঝুলিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে, সবুজ রঙের। তাই দেখে তো মানে বুকের মধ্যে ধাক করতে শুরু করেছে। আর দিদি চোখটা বুজে মানে কোনো মতে নিজের ভেতরে ঠকঠক ঠকঠক করে কাঁপুনি আসছে। ওটা শীতকালও ছিল। তখন ছেলে বলছে, মা কী হয়েছে? তখন বলছে, না কিছু হয়নি। বলছে, তোমার ভয় করছে, কোনো কারণে ভয় পেয়েছো? বলছে, না ভয় করছে। হ্যাঁ ভয় করছে, তোর বাবার জন্য ভয় করছে, এইসব বলে ম্যানেজ দেওয়ার চেষ্টা করেছে। মানে ছেলে তো একদম বিশ্বাস করতে চাইতো না, এসব বললেই বলতো তোমার মনের ভুল, তোমার এই সমস্ত বলতো। তো যাই হোক, বলছে, আমি আর তাকাতে পারছি না, আমি আর খেতে পাচ্ছি না, আমার কিচ্ছু ভাল লাগছে না, খেতেই পারলাম না কোনো মতে। দায় সেরে খাওয়া মানে ও বকাবকি করবে বলে ছেলে যেটুকু মুখে না দিলে নয় সেইটুকু খেয়ে আমি এবারে যে মানে বাসন কোসনগুলো যে রাখতে রান্নাঘরে যাব, আমার শুধু মনে হচ্ছে যে ওই দাঁড়িয়ে আছে কেউ একটা দাঁড়িয়ে আছে, ছুটতেই আমি যেতে পারছি না। শেষে ছেলেকে বললাম, আমার ভালো লাগছে না শরীরটা, তুই এগুলো সব রেখে টেকে দে। তো ছেলে ওগুলো সমস্ত রেখে টেকে এসছে, হাত টাত ধুয়ে তো এসে খাটে এসে বসেছে। এইবারে
তখন দিদি সদ্য নাতি হয়েছে, একদম ছোট। এবার বউ তো সামলাতে পারে না, তার মধ্যে ওর অনেক স্টিচ পড়েছে, বসতে পারে না। সেই জন্য দিদিকে অনেক রাত অবধি ওই ওপরের ঘরে ছেলের বউয়ের কাছে গিয়ে বাচ্চাকে সামলে আসতে হতো। এইখানে নিচে ভদ্রলোক অসুস্থ অবস্থায় শুয়ে থাকতেন। তো দিদি ওই ওপরে গেছে, গিয়ে বাচ্চাকে করে টোরে যখন উপর থেকে নামছে তখন প্রায় রাত্রির 1টা। উপরে সিঁড়িটা দিয়ে নামতে নামতে দেখি সিঁড়ির ঠিক সামনে একজন লম্বা মতন একটা লোক দাঁড়িয়ে আছে। দেখে তো মানে একে তো প্রচণ্ড ভয় পেয়েছে ওই সমস্ত সবুজ রঙের কঙ্কাল দেখে, আর মনটাও গাইছে যে কেন এরকম একটা কঙ্কাল দেখলাম, খুব খারাপ জিনিস দেখলাম, কেন এরকম হচ্ছে এই সমস্ত। হাজব্যান্ডের জন্য মনটা খারাপ হয়ে গেছে যে আরও কিছু খারাপ অপেক্ষা করছে না। তো এবার ওই লোকটা একটা দেখছে, একটা লম্বা মতন লোক দাঁড়িয়ে আছে, ও দেখে করে চিৎকার করে উঠেছে। তখন ছেলে ওপর থেকে, মা কী হয়েছে কী হয়েছে কী হয়েছে, তখন আস্তে আস্তে নিজে ধাতস্থ হয়ে আবার তাকিয়েছে, তখন দেখছে কিচ্ছু নেই। তখন ও দিদি মানে কি সাহস, আমি তাই ভাবি, বলছে যে না না কিছু হয়নি কিছু হয়নি, আমি এমনি একটুখানি লাগছিল, ঠিক আছে ঠিক আছে, চিন্তা করিস না বলে এসে ঘরে ঢুকে পড়েছে। ঘরে ঢুকে দরজা টরজা বন্ধ করে দিয়েছে। দিয়ে ঘরে আসতেই উনি বলছেন যে তুমি এত রাত্তির করো কেন, হ্যাঁ এত রাত্তির করে আসো, আমার তো ভয় করছে, আমার তো ভাল লাগছে না, আমার শরীর খারাপ লাগছে। বলছে কেন তোমার ভয় করছে কেন? তখন বলছে যে জানি না কারা সব এসে দাঁড়িয়ে আছে, কারা সব এসে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দিদি তো বলছে না না তোমার মনের ভুল। বলছে দেখো না মাথার কাছে কি একটা দাঁড়িয়ে আছে আমার। বলছে না না আমিই তো দাঁড়িয়ে আছি। দিদি বলছে আমিই তো দাঁড়িয়ে আছি, আর কেউ দাঁড়িয়ে নেই। দেখো না তুমি আসার আগেই দাঁড়িয়েছিল, কারা সব দাঁড়িয়েছিল, আমার প্রচণ্ড ভয় করছে। তো দিদি অনেক কষ্টে বলছে না না তুমি কিছু ভুল করেছো, তোমার মনটা শরীরটা খারাপ তো ওই জন্য মনে মনে মনটা একটু দুর্বল হয়ে গেছে, কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি, এই তো আমি আছি। তারপর দিদি বলছে আমি বসবো কি, পুরো এই তোষকের পাশটা দিয়ে যে চাদরটা কোনা ধরে কে একটা টানছে, পালিশটা টুকটুক করে টেনে ধরছে। বলে আমি কোনো মতে গুটিয়ে গাটিয়ে ওনার পায়ের কাছে গিয়ে কোনো মতে গিয়ে শুয়েছি। এইভাবে তো সেই রাতটা কাটলো। আচ্ছা, সেই পরের দিন আবার একই অবস্থা, মানে নানান রকম জিনিস দেখতে শুরু করেছে। মানে একটুখানি দূরে দূরেই কারা যেন হেঁটে বেড়াচ্ছে। ওই সামনের ঘরটায় একটা মেঝের মধ্যে একটা তাপ্পি দেওয়ার মতন ছিল, ওটার যে কী ছিল, ব্ল্যাক ম্যাজিক করে রেখেছিল না কী করে রেখেছিল জানি না ওই ঘরটায়, সেটা আমিও দেখেছি। কিন্তু কী ছিল ওর মধ্যে কে জানে। ওই ঘরটাতে যত কিছু উপদ্রব ওইখানেই। তখন এদিকে তখনও উনি তো বেঁচে আছেন। সেই দিনকে হঠাৎ রাত্রিবেলায় ওই বৌমার ঘরে, বৌমাকে তো খুব ভালোবাসতেন, যাই হোক ও শুনতে পাচ্ছে বউ যে বাবার গলা করে, শ্বশুরমশাইয়ের গলা করে কে ডাকছে, নিতা 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 দরজা খোলো, নিতা দরজা খোলো। তখন উনি তো শয্যাশায়ী, দোতলায় ওঠার মতন ওনার ক্ষমতা নেই, একবার হেঁটে বাথরুমে যেতে পারেন না, এরম অবস্থা। সেখানে ও দোতলায় উঠে নিতা নিতা করে ডাকবে, এটা তো একটু অস্বাভাবিক। তবুও ও ভাবছে বাবা ডাকছে। ও গিয়ে দরজাটা খুলে তাকিয়ে চারিদিকে যে কোথায় কেউ তো নেই। তারপরে শাশুড়ি যখন ওপরে গেছে, যে বলছে মা এরকম বাবা এসেছিলো কি ওপরে। বলছে কি বলছিস বোকার মতো কথা, বাবা উঠতে পারে, জানিস না বাবা যে বিছানা থেকে উঠতে পারে না। বলছে জানো আমাকে কে যেন বাবার গলা করে ডাকছিল, নিতা নিতা করে আমি দরজা খুলেছি। বলছে ওরে বাবারে, সাংঘাতিক ব্যাপার, কখনো দরজা খুলবি না, এটা তো সাংঘাতিক একটা ব্যাপার হয়েছে। যাই হোক, এইবারে যেদিনকে মারা যাবে তার আগের দিন আর কি, রাত্রিবেলা ওইরকম সেদিনও রাত্রির হয়ে গেছে অনেক। উপরে গেছিলো, গিয়ে বাচ্চাকে সামলে টামলে এসে রাত্রে শোবে বলে চলে এসছেন। সেদিনকেও উনি প্রচণ্ড ভয় পেয়েছেন, আর উনি সমানে ওই কথাই বলে যাচ্ছেন যে আমার আশেপাশে কারা ঘুরছে, কারা মাথার কাছে কে যেন দাঁড়িয়ে আছে, তুমি দেখতে পাচ্ছ না, ওই দেখো আমার মাথার কাছে কে দাঁড়িয়ে আছে।
তা দিদি তো সমানে বলে যাচ্ছে, না না তোমার মাথার কাছে কেউ দাঁড়িয়ে নেই, তুমি এসব ভুল দেখছো কিছু, ও সমস্ত কিচ্ছু নয়, এসব বলে টলে যাই হোক ওনাকে শান্ত করে তুমি তাড়াতাড়ি আমার পাশে শো, আমার প্রচণ্ড ভয় করছে, এরকম রাত্রির করে আর আসবে না, ওপরে আর যাবে না, ওরা যা পারে করবে। সে বলছে ওরম বললে হয় নাকি, যে যা পারে করবে, ওই বাচ্চা নিয়ে ওইটুকুনি বাচ্চা নিয়ে পারে, আমাকে তো সামলাতেই হবে একটু, ওরম করলে হবে না। তো এবার ওরা উনি তো শুয়ে পড়েছেন, আর দিদি বলছে আমি শুয়ে আছি, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, ঘুমিয়ে চোখ জড়িয়ে আসছে, কারণ সারাদিন সমস্ত কাজকর্ম করে বাচ্চার ইয়ে করে রুগীর সেবা করে দিদি একদম ক্লান্ত। তো একটা টুল ছিল ঘরের মধ্যে, একটা টুল ছিল, টুলের মধ্যে আর একপাশে একটা ছোট টেবিল ছিল, একটা চেয়ার ছিল। তো ওই টুলটা জানলার কাছে ছিল। হঠাৎ দিদি বলছে যে হঠাৎ দেখছি ঠক 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 আওয়াজ হচ্ছে, টুলের মধ্যে একটা টুলটা নড়লে যেমন খটখট খটখট আওয়াজ হয়, একটা প্লাস্টিকের টুল, সেরকম একটা আওয়াজ হচ্ছে। তো আওয়াজ হতে দিদি তাকিয়েছে, তাকিয়ে যেই তাকিয়েছে দেখছে যে নড়ছে না আর টুলটা। হ্যাঁ, দিদি বলছে কী ব্যাপার হলো, এই মনে হলো টুলটা ঠক ঠক করে নড়ছিল, আবার থেমে গেল মনে হচ্ছে, আবার একটু পরে আবার এরকম ঠক 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 করে নড়ছে টুলটা। দিদি বলছেন, আমি তাকিয়েছি, তখন দেখছি টুলটা এরকম কাঁপছে আস্তে আস্তে। তো দিদি ভাবছে যে কী হলো, টুলটা নড়ছে কী করে, ঘরের মধ্যে হাওয়া নেই, বাতাস নেই, সব বন্ধ, শীতকাল, তো টুলটা তো নড়ার কথা না। খুব ভয় পাচ্ছে যে কী হচ্ছে, এটা কী দেখছি, কী হচ্ছে। তারপরে আবার খানিকক্ষণ তাকিয়ে থাকার পর আবার টুলটা থেমে গেছে। তখন আবার উনি একটু ঘুম তন্দ্রা এসছে, আবার ওরকম খটখট খটখট আওয়াজ। খুব বিপদ, তো দেখছি কি টুলটা অনেকটা এগিয়ে এসছে, জানলার কাছে ছিল, সেটা অনেকটা এগিয়ে টেবিলের কাছে চলে এসছে। দিদি উঠে তাড়াতাড়ি করে, ঘরে কিন্তু টিউবলাইট জ্বলছে, কারণ টিউবলাইট ছাড়া উনি শুতে পারতেন না, প্রচণ্ড ভয় পেতেন। টিউবলাইট না, ভুল বলছি, একটা বাল্ব জ্বলছে, সে বাল্বের আলোয় পরিষ্কার দেখা যায়, মানে 0 পাওয়ারের বাল্ব নয়, ওই 40 পাওয়ারের এরকম একটা আলো জ্বলছে। তো দেখছি যে টুলটা এগিয়ে এসছে, তাই দেখে তো মানে সাংঘাতিক ভয় পেয়ে গেছে। দিদি বলে উঠে আমি টুলটাকে এক আছাড় মেরেছি, মারতে প্রচণ্ড জোর শব্দ হয়েছে, তখন ওনার ঘুম ভেঙে গেছে। আমি বলছি কিসের শব্দ হলো, কিসের শব্দ হলো, আমি বলছি টুলটা পড়ে গেছে তাই শব্দ হলো। তখন টুলটা পড়ে গেল কী করে, বলছে কিরম নড়ছিল, আমি হাত দিয়েছি পড়ে গেছে, এরকম বলে ম্যানেজ করেছে আর কি কথাটা। তারপরে এসে শুয়েছে, টুলটা আছাড় মেরে ফেলার পরে আর কিছু সমস্যা হয়নি। কিন্তু সে ঠিক তার পরের দিনই ওনার মৃত্যু হলো। তো এই সমস্ত উপদ্রব প্রচুর চলেছে। তারপরে প্রথম দিকে তো ছেলে তো বিশ্বাস করতো না, এবারে মারা যাওয়ার পরে যখন ও একলা ওই ঘরে শুতে গেল, মাকে এই ঘরে রেখে, সে রাত্রিরে এমন ভয় পেয়েছে ও, যে ও মাঝরাত্রে চিৎকার করে দৌড়ে এই ঘরে চলে এসছে। তখন বলছে কী হয়েছে, কী হয়েছে, কী দেখেছিস? আমি বলছে ওরে বাবা, সাংঘাতিক জিনিস দেখেছি আমি। কাকে একটা দেখেছে। দিদি বলছে আমিও সেই দিনকে, যেদিন মারা গেল তার আগের দিনকে, ওই সন্ধেবেলায় হঠাৎ করে ওই ঘরটার দিকে তাকিয়েছি, দেখছি একটা বডি দেখতে পেলাম, মানে মৃতদেহকে দাঁড় করিয়ে দিলে যেরকম দেখতে লাগে ওই রকম একটা বডি, মানে সে কিছু পড়ে নেই, মৃতদেহ জড়িয়ে দিলে যেরকম একটা দেখতে লাগে না, ঠিক সেই রকম। তো এই সমস্ত আর কি প্রচুর ঘটতো। তো তারপর তো উনি মারা গেলেন, এবং মারা যাওয়ার পরেও প্রচুর হয়েছে অত্যাচার। যাই হোক, সেই ফ্ল্যাট থেকে তো এখন চলে এসে এখন নতুন ফ্ল্যাটে ওনারা আছেন। সে বাড়ি বিক্রি হয়ে গেছে, কিন্তু সে বাড়িটা একটা স্কুল তৈরি হয়েছে, সেখানে রাতে কেউ থাকতে পারে না। সেখানে রাতে ওরা থাকার চেষ্টা, যারা কিনেছিল তারা থাকার চেষ্টা করেছিল, কিন্তু রাতে থাকতে পারেনি। সেই জন্য ওটা একটা স্কুলকে ওরা
দিয়ে দিয়েছে, যেটা দিনের বেলা স্কুল হয়, রাতে তো বন্ধ থাকে। এরপরে এই লেটেস্ট খবর আর কিছু আমি জানি না, কারণ কে আর বলবে। যারা এখন স্কুলটা নিয়েছে তাদের সাথে আমার যোগাযোগও নেই। তো এই ছিল আজকের ঘটনা। পুরো বাড়িটা ভূতের না কি জানি না, এখন ওরা তো অনেক সারিয়ে টারিয়ে একদম ভোল পাল্টে দিয়েছে বাড়িটার। দেখলে আর বোঝা যায় না, আগে যেমন অনেকটা পোড়ো পোড়ো ছিল, এখন আর সেরকম নেই। কিন্তু ভূতের উপদ্রবটা একেবারে গেছে কিনা সেটা তো জানি না, কারণ দিনের বেলায় থাকে লোকে, মানে বাচ্চারা অনেকে থাকলে তো এই সমস্যাগুলো হয় না। আমরা যখন গান শিখতে যেতাম আমরা তো কোনো সমস্যা ফিল করিনি, কিন্তু ওনারা নিজেরা খুব উপদ্রব ফিল করেছেন, সবাই মিলে। একা উনি করলে না বুঝতাম যে ওনারই মানসিক সমস্যা থেকে এরকম কিছু হ্যালুসিনেট করছেন বা কিছু করছেন, কিন্তু সেটা তো নয়, বাড়ি শুদ্ধ সকলেই সাফার করেছে ব্যাপারটাতে। তো কাজেই এটা অবিশ্বাস্য কিছু নয়, আর একদম মুখ থেকে শুনি তো আমি, কাজেই মানে শুনি যখন বোঝা যায়। একটা বানিয়ে বলা আর মানে এর মধ্যে তো একটা তফাৎ আছে। তো মানে খুবই সাংঘাতিক ডেঞ্জারাস একটা ব্যাপার ওই বাড়িতে ছিল, সেটা ব্ল্যাক ম্যাজিকের জন্য হোক কি সত্যি সত্যি মানে ভূতেদের আস্তানা ছিল বলে হোক, জানি না, আমি তো ব্যাখ্যা নেই বা আমি এই ব্যাপারে বিশারদ নই যে জানতে পারবো কি হয়েছিল। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আবার দেখা হবে। ঠান্ডায় সব সাবধানে থেকো, চারিদিক ভীষণ ঠান্ডা পড়েছে এবারে, মানে কি বলবো। হ্যাঁ, জয়াদি মুড়ি তেলে ভাজার সাথে দারুণ জমে যায়, সে তো ঠিকই। শীতকালে লেপের তলায় শুয়ে শুয়ে ভূতের গল্প শুনতে খুব ভালো লাগে। হ্যাঁ, আমি এক প্রস্ত ঠান্ডা লাগিয়ে উঠেছি, এখন পা নিয়ে একটু সমস্যায় আছি, পায়ে খুব জোর ব্যথা পেয়েছি, পাটা ওই জন্য একবার মেলছি একবার করছি, ভাঁজ করতে পারছি না, খুব সমস্যা পা নিয়ে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট।